হ্যালো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি এখন চেন্নাই কলকাতা হাইওয়ে ধরে। আমাদের গন্তব্যস্থল কলকাতার বাইপাসের ধারে সায়েন্স সিটি। আপনারা যারা খড়গপুর, মেছাদা, বাগনান বা উলবেজার দিক থেকে আসবেন তাদের পক্ষে এই রুট ডিরেকশনটা কিন্তু খুব সহায়ক হবে। অঙ্কুরহাটির পর নিবরার কাছে আমরা কিন্তু এই NH-16 থেকে বাম দিকে টার্ন নিয়ে এই সার্ভিস রোড কিন্তু ধরে নিলাম। আমরা যাব কোনা এক্সপ্রেসওয়ে হয়ে টুয়ার্ডস সেকেন্ড হুগলি ব্রিজ। ওই যে দূরে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ওটাই হলো কোনা এক্সপ্রেসওয়ে। আমরা কিন্তু ট্রাম্পেট ইন্টারচেঞ্জের মাধ্যমে আমরা কলকাতা যাওয়ার জন্য এই সার্ভিস রোড থেকে আবার বাম দিকে টার্ন নিয়ে নেব। কলকাতার দিকে যাওয়ার জন্য সার্ভিস রোডের এই জায়গাটা থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম। ওই দেখুন দূরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। এই কোনা এক্সপ্রেসওয়ে কিন্তু NH-12-এরই একটা অংশ, যা চলে গেছে ডায়মন্ড হারবার হয়ে বকখালি পর্যন্ত। অর্থাৎ আপনি এই রাস্তা দিয়ে ডায়মন্ড হারবার বা বকখালি চলে যেতে পারবেন। আমরা এখন অতিক্রম করছি সাঁতরাগাছি জাংশন ক্রসিং। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের একদম পাশেই, সেই কারণে এই স্থানটি বেশ জনবহুল এবং ব্যস্ত এলাকা। এরপর বাক্সারা, বেনেপোল, ক্যারি রোড হয়ে পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডে। হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান বা শিবপুর যাওয়ার জন্য এখান থেকে কিন্তু বাম দিকে টার্ন নিয়ে নিতে হবে। আমরা এখন বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোড দিয়ে এগিয়ে চলেছি। সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে ওঠার আগেই এখানে কিন্তু রাস্তার অনেকগুলো কিন্তু শাখা প্রশাখা বেরিয়ে গেছে। আপনাকে কিন্তু ডিরেকশন দেখে ঠিকভাবে কিন্তু এগিয়ে চলতে হবে কলকাতার দিকে যাওয়ার জন্য। এই হলো বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। এখানে টোল দিয়েই কিন্তু আমরা প্রবেশ করতে পারবো বিদ্যাসাগর সেতুতে। ওই যে একটু দূরে দেখতে পাচ্ছি বিদ্যাসাগর সেতু। নাও এনজয় দ্য ব্রেথ ট্রেকিং ভিউজ অফ দ্য বিদ্যাসাগর সেতু। প্রায় 823 মিটার দীর্ঘ 6 লেনের এই ব্রিজটি হলো কেবল স্টেট ব্রিজ। এই সেতুটির কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 1919 সালের 3 জুলাই, অর্থাৎ আজ থেকে প্রায় 45 বছর আগে, এবং এই সেতুটি খুলে দেওয়া হয় 1992 সালের 10 অক্টোবর, অর্থাৎ আজ থেকে প্রায় 32 বছর আগে।
এই হুগলি নদী অতিক্রম করার পরই আমরা কিন্তু কলকাতায় প্রবেশ করলাম। খিদিরপুর বা এসপ্লেনেড যাওয়ার জন্য বাঁ দিকে ডাইভারশনটা ধরে নিতে হবে। আমরা যাচ্ছি সায়েন্স সিটির দিকে, তাই আমরা চলে যাচ্ছি সোজা। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি কলকাতাতে। এখন একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি বেশ খানিকক্ষণ। আর কলকাতা মানেই একটু ট্রাফিক জ্যাম হবেই। আজকে হলো 14ই জানুয়ারি সন 2025, আর দিনটা হলো মঙ্গলবার। আজকে হলো পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তির দিনে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে। আমরা কিন্তু এজিসি বোস রোড ফ্লাইওভার হয়ে মা ফ্লাইওভারে উঠবো। সেই জন্য ফ্লাইওভার টু মা ফ্লাইওভার এই ডিরেকশন অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস এজিসি বোস রোড ফ্লাইওভারের দিকে। এই দেখুন, আমরা কিন্তু উঠে পড়লাম এজিসি বোস রোড ফ্লাইওভারে। এই জায়গাটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেরই কাছাকাছি। কলকাতার যানজট এড়িয়ে ফ্লাইওভার দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি দারুণ এই কলকাতার স্কাইলাইন। আমরা কিন্তু এখন অতিক্রম করে যাচ্ছি রবীন্দ্র সদন। এখন আমরা অতিক্রম করছি এক্সাইড মোড়। উপরে লাল রঙের এক্সাইড লেখা দেখে তাই কিন্তু বোঝা যাচ্ছে। বাঁদিকে যে ফ্লাইওভারের কাঠ দেখছেন, এই কাঠ দিয়ে গেলে চলে যেতে পারবেন এজিসি বোস রোড ধরে টুয়ার্ডস শিয়ালদা।
এই দেখুন সামনেই আবার একটা ডাইভারশন। ডান দিকে গেলে চলে যাবেন পার্ক সার্কাস। যেহেতু আমরা সায়েন্স সিটি যাব, তাই আমরা বাম দিকে ডাইভারশনটা ধরে নিলাম। এই রাস্তা দিয়ে গেলে চলে যেতে পারবেন রুবি পার্ক বা সল্টলেক সিটি। বাম দিকের এই যে ফ্লাইওভার, এটি মা ফ্লাইওভার নামে পরিচিত। আমরা এখন মা ফ্লাইওভার ধরেই এগিয়ে চলেছি টুয়ার্ড সায়েন্স সিটি। আমরা এখন অতিক্রম করছি রেলওয়ে ওভারব্রিজ। এর কাছাকাছি যে রেলওয়ে স্টেশনটি আছে তার নাম হলো পার্ক সার্কাস।
দেখুন এখানে আবার একটা ডাইভারশন, সল্টলেক নিউ টাউন এয়ারপোর্ট যাওয়ার জন্য ডান দিকের রাস্তা, আর আমরা যাচ্ছি সায়েন্স সিটির দিকে, তাই আমরা ধরে নিলাম গড়িয়া রুবি পার্ক বা পাটুলির দিকে যাওয়ার রাস্তা। বাঁ দিকে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বমেলা প্রাঙ্গণের সিলিং, আর ওই যে একটু দূরে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা। এই মা ফ্লাইওভারের মাধ্যমে আমরা কিন্তু নেমে পড়লাম ইএম বাইপাস বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। এটাই বর্তমানে কিন্তু বিশ্ব বাংলা শহর নামে পরিচিত। দেখুন এখান থেকে গড়িয়া 10 কিলোমিটার, কামালগাজী 11 কিলোমিটার, রুবি 3 কিলোমিটার। এবার আমরা কিন্তু বাম দিকের সার্ভিস রোডটি ধরে নিলাম, আমাদের কিন্তু একটু পরে ইউ টার্ন নিতে হবে। আমরা কিন্তু এই আন্ডারপাস দিয়ে ইউ টার্ন নিয়ে নিচ্ছি। সায়েন্স সিটি যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি বিশ্ব বাংলা সরণি দিয়ে, তবে উল্টো দিকের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েও সোজা চলে গেলে আপনি কিন্তু মা ফ্লাইওভারে উঠতে পারবেন। ওই দেখুন ডান দিকের সাইনবোর্ডের ওপরে কি লেখা আছে, বিদ্যাসাগর সেতু আলিপুর যাওয়ার জন্য ডান দিকের ওই লেনটি ধরে নিতে হবে। তো আমরা যাবো সায়েন্স সিটি, তাই আমরা বাম দিকের লেন দিয়ে চললাম। আমরা যাচ্ছি এখন জেবিএস হলডেন অ্যাভিনিউ দিয়ে। এই সায়েন্স সিটি ইএম বাইপাস এবং জেবিএস হলডেন অ্যাভিনিউর ক্রসিং এর পাশেই অবস্থিত। এখন সময় ঠিক বেলা 10:25, আর আমরা পৌঁছে গেলাম সায়েন্স সিটির মেন এন্ট্রান্সের সামনেই। আমাদের কিন্তু সোজা ভেতরে প্রবেশ করতে হবে এই গাড়ি নিয়ে। ভেতরে কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। সায়েন্স সিটির ভেতরে ঢুকতেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতির ছোঁয়া পেলাম। এই সায়েন্স সিটি কলকাতা হলো এশিয়ার বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র।
এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম বা NCSM দ্বারা পরিচালিত হয়। ওই দেখুন উপরে সাইনবোর্ডে দেখা যাচ্ছে 2 হুইলার এবং 4 হুইলারের কার পার্কিংয়ের ডিরেকশন। সেই ডিরেকশন অনুযায়ী আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম। আর দেখুন ক্যাম্পাসটি কিন্তু বড় বড় সবুজ গাছপালায় কিন্তু ঘেরা, দেখে বেশ ভালোই লাগছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম টোল গেটে। এখানে কিন্তু গাড়ি পার্কিং ফি দিতে হবে। এখন সময় ঠিক 11:40, আর আমরা কিন্তু সায়েন্স সিটির ভেতরে চলে এসেছি। সায়েন্স সিটির ভেতরে কিন্তু পার্কিং করার ব্যবস্থা, আর এখানে কিন্তু টোল দিয়ে আপনাকে কিন্তু গাড়িটা পার্ক করতে হবে। আমি দেখাচ্ছি এই টোলটা। সায়েন্স সিটিতে গাড়ি পার্কিং ফি পড়লো 60 টাকা। এই দেখুন পার্কিং ফি দিয়ে আমরা আস্তে আস্তে পার্কিং এরিয়ার দিকে এগোতে থাকলাম। আর যেতে যেতে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি অলরেডি পার্ক করা কিন্তু আছে। এবার আমরা দেখছি কোনো একটা সুইটেবল জায়গা যেখানে কিন্তু গাড়িটা পার্ক করতে পারবো। কোনো একটা গাছের ছায়ায় গাড়িটা পার্ক করার চেষ্টা করছি। অবশেষে এই গাছের নিচেই কিন্তু গাড়িটা পার্ক করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু পৌঁছে গেলাম সায়েন্স সিটির মধ্যে। সায়েন্স সিটির মধ্যে কিন্তু একটা বেশ বড় কিন্তু পার্কিং এরিয়া আছে। আর আমাদের এই যে গাড়িটা 4 চাকার গাড়ি, তো এই গাড়ি ভেতরে পার্ক করার জন্য এন্ট্রি ফি নিল 60 টাকা। এই 60 টাকা দিয়ে আপনি সারাদিন কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন। এবার তারপর তো পার হেড যা যা লাগবে সেটা তো ওখানে গিয়ে দিতে হবে এন্ট্রি ফি। তো এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো। আমরা যদি গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না। আমি পুরো পার্কিং স্পেসটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক গাড়ি কিন্তু রো ওয়াইজ পার্ক করা আছে। এর ফলে গাড়ি কিন্তু এন্ট্রি এবং এক্সিট খুব ইজি। ফুল গাছের সামনেই কিন্তু আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। এই তো কুল সুন্দর, এখানে কুল দেখতে পাচ্ছ? বাহ, কুল পেয়ে গেলে। মানে এই কুল গাছটা কিন্তু বহু পুরনো আগে থেকেই ছিল। এই কুল গাছটাকে নিয়ে কিন্তু পার্কিং স্পেসটা বানানো হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো রো আছে। ওদিকে একটা রো, এদিকে একটা রো, এদিকে রো, ওদিকে রো, এরকম করে মনে হয় অনেকগুলি রো আছে। তো এখানে গাড়ি রাখার এত ভালো ব্যবস্থা দেখে সত্যি আমি কিন্তু খুব খুশি। এত সুন্দরভাবে গাড়ি রাখতে পারছি, খুব ভালো লাগছে। ওই দেখুন সায়েন্স সিটি রোপওয়ে, যেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর এই হলো সায়েন্স সিটির বিখ্যাত আইকনিক বিল্ডিং, যেটা দূর থেকে আমরা দেখে চিনতে পারি এই সায়েন্স সিটির ক্যাম্পাসকে। আর দেখুন ওই যে রোপওয়ে, যেটা সায়েন্স সিটি ভেতর থেকে শুরু হয়ে সায়েন্স সিটির একদম বাইরে এসে শেষ হয়েছে। সায়েন্স সিটির একদম ভেতর থেকে বাইরে বেরোনোর এটা কিন্তু একটা ভালো রাস্তা। সায়েন্স সিটিতে ঢোকার মুখেই চারিদিকের পরিবেশ কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। এই সায়েন্স সিটি নিয়ে আপনারা ডিটেল ডেসক্রিপশন পাবেন পরবর্তী ব্লগে।